2024 সালে আপনাদের প্রায় 5,500 কোটি টাকা ডিপোজিট এসেছে, এত ভালো কিভাবে করলেন আপনারা? আমরা সবসময় চেয়েছি ব্যাংক যেন আমরা লিকুইড থাকি। আমরা কিন্তু সর্বোচ্চরে ডিপোজিট গ্রোথের উপর ফোকাস দিই, যার ফলে আমরা 5,500 কোটি টাকার মতন ডিপোজিট গ্রো করতে পেরেছি। আমরা চাচ্ছি যে আমাদের কাস্টমাররা ঘরে বসে 24 ঘন্টায় যেন প্রাইম ব্যাংকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। 24 সালে আমাদের প্রফিট আফটার ট্যাক্স হয়েছে 740 কোটি টাকা। গত 29 বছরের মধ্যে এটা ওয়াজ দি হাইয়েস্ট। গভর্নেন্সটা হচ্ছে দ্য মেইন পিলার। এখন কিন্তু 1 ট্রিলিয়ন আমরা পৌঁছাই। তো আমাদের ব্যাংকগুলোকে আরো বড় হতে হবে। ম্যাক্সিমাম এন্টারপ্রেনাররা ওয়েট করছেন একদম আপকামিং ইলেকশন, কারণ ওইটা হয়ে গেলেই তখন কিন্তু আবার ইনভেস্টমেন্টের ডেটা। দর্শক, আপনাদের স্বাগত আমাদের ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আছি প্রাইম ব্যাংকে। আমরা কথা বলবো প্রাইম ব্যাংকের ডিপোজিট মোবিলাইজেশন পারফরমেন্স নিয়ে। আপনারা জানেন যে 2024 সাল ব্যাংকিং সেক্টরের জন্য একটি ভয়াবহ রকমের ক্রাইসিস পিরিয়ড ছিল। এই সময়ে ডিপোজিটারদের সবচেয়ে বেশি আমরা হাহাকার দেখেছি। ডিপোজিট নিয়ে আশঙ্কা ছিল, বিভিন্ন ব্যাংক ডিপোজিট সংকটে ছিল। তো এই বছরেও এই সংকটের মধ্যেও কিছু ব্যাংক এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে। এর মধ্যে প্রাইম ব্যাংক একটি অন্যতম ব্যাংক। যেই ব্যাংক আমরা যদি একটু বলি যে প্রাইম ব্যাংকের এই বছরে 2024 সালে 28% উপরে ডিপোজিট গ্রোথ ছিল, এবং যেটা আগের বছর 2023-এ ছিল প্রায় 13%। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি বিগ জাম্প ছিল। তো এই ক্রাইসিসের মধ্যে প্রাইম ব্যাংক কিভাবে এত ভালো পারফরমেন্স করলো, তাদের অন্যান্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্সগুলো কি, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হাসান রশিদের সাথে। তিনি আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনি বলছিলেন যে 2024 সালে আপনাদের প্রায় 5,500 কোটি টাকা ডিপোজিট এসেছে। তো এই সময় আমরা দেখেছি যে অন্যান্য বেশিরভাগ ব্যাংকই ডিপোজিট ক্রাইসিসে ছিল। তো এই জন্য আমরা এটিকেই প্রায়োরিটি দিচ্ছি যে এই পারফরমেন্সটা আপনারা এত ভালো কিভাবে করলেন আপনারা? আসলে এটা উত্তরটা দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপটটা দিই যে প্রাইম ব্যাংক আপনার এই বছর 30 বছর হতে চলছে। সো এই গত 30 বছর জার্নিতে ব্যাংকের একটা এরিয়াতে ফোকাস সবসময় ছিল, সেটা হচ্ছে সাস্টেইনেবল ব্যাংকিং। ওকে, সো এই সাস্টেইনেবল ব্যাংকিং আন্ডারে আমরা সবসময় চেয়েছি ব্যাংকটার যে গ্রোথটা যেটা হবে এটা যেন সাস্টেইনেবল ম্যানার অ্যান্ড ফ্যাশনে হয়, এবং এইটার মধ্যে ডিপোজিট একটা খুবই ক্রিটিক্যাল রোল প্লে করেছে এবং করছে এবং ভবিষ্যতে করবে। এটার কারণ হচ্ছে আপনি হয়তো জানবেন, ব্যাংক কিন্তু এখন ব্যাংক রান আর ফেলিয়ার হয় এটা ডিউ টু লিকুইডিটি ক্রাইসিসের জন্য। তো এবং আলটিমেটলি এটা ক্যাপিটালের উপরে ইম্প্যাক্ট পড়ে। সো আমরা সবসময় চেয়েছি ব্যাংক যেন আমরা লিকুইড থাকি, গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। তো যেহেতু গত 1-2 বছরে দেশের অর্থনৈতিক আপনার ব্যাংকিং সেক্টরে যে চ্যালেঞ্জ ছিল, তো সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে একটা ব্যাংকের একটা উইথড্রলের একটা প্রেশার আসতে পারে, এবং সেটার প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে অ্যাজ পার্ট অফ বিজনেস প্ল্যানিং, ব্যালেন্স শিট গ্রোথের জন্য প্লাস এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আমরা কিন্তু সর্বত্রই ডিপোজিট গ্রোথের উপর ফোকাস দিয়েছি, যার ফলে আমরা 5,500 কোটি টাকার মতন ডিপোজিট গ্রো করতে পেরেছি। এবং এই ডিপোজিট গ্রোথটা করার জন্য আমাদের ব্যাংকের প্রত্যেকটা ভার্টিক্যাল, উইচ ইজ হোলসেল ব্যাংক, যারা কর্পোরেট করে, রিটেল করে, এসএমই করে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা আপনার ফোকাস করেছি। এবং এই ফোকাসটা শুধু ব্রাঞ্চ লেভেলে হয়নি, আমাদের যে আদার ডিস্ট্রিবিউশন আউটলেট আছে, এজেন্ট ব্যাংকিং, সেখানেও কিন্তু আমরা প্রচুর ফোকাস করেছি। এবং আমরা এই যে বিজনেস প্ল্যানটাকে সেটাকে আমরা সবসময় এনশিওর করেছি সেটার জন্য ঠিক মতন এক্সিকিউট করা হয়, এবং যেসব জায়গায় গিয়ে আমরা দেখেছি একটু চ্যালেঞ্জ হয়েছে, আমরা সাথে সাথে কাস্টমার ফিডব্যাক নিয়ে সেই জায়গাগুলোকে আবার অ্যাড্রেস করার চেষ্টা করি। 2024 সাল আপনাদের ব্যাংকের জন্য কেমন বছর ছিল যদি আমরা অন্যান্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দিকে তাকাই? আই থিংক 24 সাল ওয়াজ এ ভেরি গুড ইয়ার। ওয়ান ইজ আমাদের শেয়ারহোল্ডারদের জন্য আমরা কয়েকদিন আগে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলাম, ফাইন্যান্সিয়াল রেজাল্টটা পারফরমেন্স ডিক্লেয়ার করলাম। তো 24 সালে আমাদের প্রফিট আফটার ট্যাক্স হয়েছে 740 কোটি টাকা। গত 29 বছরের মধ্যে এটা ওয়াজ দি হাইয়েস্ট। আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনার আমরা যে বাজেটটা রেখেছিলাম সেটা আমরা এক্সিড করতে পেরেছি।
ইনফ্যাক্ট আমরা এই বছর 20% মতন ডিভিডেন্ড দিলাম, 17.5% ক্যাশ প্রপোজ, AGM এ অ্যাপ্রুভ হতে হবে, এবং 2.5% আপনার স্টক দিয়েছে। তো ওভারঅল আই থিঙ্ক 2024 ওয়াজ এ গুড ইয়ার। যদিও মার্কেটে ক্রাইসিস ছিল, বাট দ্য ক্রাইসিস অলওয়েজ রিপ্রেজেন্টস অ্যান অপরচুনিটি। কিন্তু এই অপরচুনিটি আমরা মনে করি প্রাইম ব্যাংক, থ্যাঙ্কস টু মাই অনারেবল বোর্ড অ্যান্ড মাই কলিগ, আমরা অপরচুনিটিটাকে খুব prudently we've been able to utilize the opportunity. এই যে আপনারা লিকুইডিটি ডিপোজিট, হাই ডিপোজিট ছিল, এটা আপনাদের বিজনেস অপারেশনে কি কস্ট কমাতে সাহায্য করেছে কিনা, বা এই হাই লিকুইডিটিটা একই সাথে আমরা এই বছর দেখেছি লো ক্রেডিট গ্রোথ ছিল ইন্ডাস্ট্রিতে, তো সেটা আপনারা আসলে কিভাবে ইউজ করেছেন? আচ্ছা, এটা ভেরি গুড কোয়েশ্চেন। এই যে ডিপোজিট গ্রোথটা হলো, আমরা একটা এনশিওর করেছি যে এই ডিপোজিটটা যে রেটে আমরা নিচ্ছিলাম সেটা যেন মার্কেটে যে কোনোভাবে কোনো বেশি রেটে নেওয়া না হয়। কারণ এই ডিপোজিট যদি বেশি রেটে নিলে আমি হয়তো ডিপোজিট গ্রোথটা আরও বেশি করতে পারতাম, কিন্তু এটাতে করলে তখন দুটো চ্যালেঞ্জ হতো, কস্ট, কি কস্টে আমি ডিপোজিটে নিচ্ছি, দ্বিতীয়ত আমি কোথায় এটা ইনভেস্টমেন্ট করতে পারছি। তো একটা যেটা এই 24-এ সুবিধা হয়েছে যে গভর্নমেন্টের ট্রেজারি বন্ড বিল রেটে আপনার রেটটা অনেক অ্যাট্রাকটিভ ছিল। যদিও আমরা প্রাইভেট সেক্টরে খুব একটা বেশি ক্রেডিট গ্রোথ দেখিনি, এবং সেটার একটা ইম্প্যাক্ট আমাদের পোর্টফোলিওতেও পড়েছে, কিন্তু আমরা যে ডিপোজিটটা গ্যাদার করতে পেরেছিলাম মোবিলাইজ, সেটাকে আমরা ট্রেজারি বন্ড বিলে একটা ভালো রিটার্নে আমরা ইনভেস্টমেন্ট করতে পেরেছি। আর ট্রেজারি গভর্নমেন্ট বন্ড বিল ইনভেস্ট করার সবচেয়ে সুবিধা হচ্ছে রেটটা বেটার, এবং এখানে কোনো ক্রেডিট রিস্ক নাই, এবং গভর্নমেন্টের ডিফল্ট করার কোনো চান্স থাকে না। সো ফ্রম এ ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ ইটস এ ভেরি গুড ইনভেস্টমেন্ট। কিন্তু ধরেন যে ব্যাংকগুলোর লিকুইডিটি আছে, তারা আমরা 2024 সালে দেখেছি যে তারা মানে তাদের সেফ ইনভেস্টমেন্ট পার্ট হিসেবে তারা গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ডে করেছে, কিন্তু মার্কেটে প্রাইভেট সেক্টর এক্সপানশনের জন্য তো ছোট ছোট লোন, এসএমই লোন, এন্টারপ্রেনার তৈরি করা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার লিকুইডিটি আছে, আপনি শুধু সেফ সাইডে করছেন, কোর ব্যাংকিংয়ে নেই, বা অন্যান্য ব্যাংকগুলোকেও আমরা এই বছর দেখেছি। সেটা নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি বা ফিউচার রিস্ক কি দেখছেন? আমরা যদি একটু বলি, আমি 24 সালে কিন্তু আমাদের অ্যাসেট গ্রোথ হয়েছে, এটা ভালোই আমাদের অ্যাসেট গ্রোথ হয়েছে, এবং সেটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড এমাং আমাদের কর্পোরেট ব্যাংকিং, এসএমই এবং রিটেলে। অফকোর্স যে গ্রোথটা আরেকটু বেটার হলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু সেটা আমি মনে করি সেটা মার্কেটের সাথে কমপ্লিটলি রিলেটেড। আপনি যে প্রশ্নটা করছেন যে আউটলুকটা কি, আমি মনে করি যে বাংলাদেশে এন্টারপ্রেনিয়ররা ওনারা গত 1 বছরের যে সিচুয়েশন ছিল সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ওনারা বেরিয়ে এসছেন, ইন দ্য সেন্স যে কেনা বেচাটা পিকড আপ। যদি ইনফ্লেশনের একটা বিরাট ইম্প্যাক্ট ছিল, কিন্তু আমরা দেখছি বড় বড় গ্রুপরা তাদের কিন্তু টার্নওভার আস্তে আস্তে বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা হলো আমি মনে করি একটু বৃদ্ধি পেয়েছে। এখন দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট। সেইটার একটা বড় জিনিস হচ্ছে আমার মনে হয় ম্যাক্সিমাম এন্টারপ্রেনাররা ওয়েট করছেন একটা আপকামিং ইলেকশন, কারণ ওটা হয়ে গেলেই তখন কিন্তু আবার ইনভেস্টমেন্টের ডেটা আসবে, শুধু বাংলাদেশিদের জন্য না, আমাদের এন্টারপ্রেনারের জন্য বিদেশিও ইনভেস্টমেন্ট আমি মনে করি যে ইলেকশন পরে, ডিসেম্বর পরে, যেটা শুনছি যে সরকার ডিসেম্বর মাসে ইলেকশন দেবে, এরপর আমি মনে করি যে এটা পিক আপ করবে। আমরা অলরেডি দেখছি কিছুটা গ্রোথ আসছে, এসএমই সাইডে আসছে, রিটেল আছে, কর্পোরেটেও আছে। আমি মনে করি সামনের দিনগুলো ভালোই হবে। এই যে ডিপোজিটের আপনি একটু আগে বলছিলেন টেকনোলজি ইনভেস্টমেন্টে আপনার ব্যাংক অনেক ইনভেস্টমেন্ট করছে, আপনি ডিপোজিট মোবিলাইজেশনের ক্ষেত্রে আপনি কি কোনো স্পেসিফিক প্রোডাক্টের কথা বলতে পারেন যে এই কারণে বা এই প্রোডাক্টগুলো বা এই ফ্যাসিলিটিসগুলো ডিপোজিটারদেরকে আপনাদের এখানে অনবোর্ড হতে সাহায্য করেছে? জি জি জি, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে এই ফ্লাইট অফ কোয়ালিটি অ্যান্ড সেফটির জন্য কাস্টমার একজন আমার কাছে আসলো, কিন্তু সে কেন আমার সাথে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে আমাদের সারাক্ষণই কিন্তু ভ্যালু ক্রিয়েট করতে হচ্ছে, একটা ইউনিক সেলিং প্রপোজিশন। সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ব্যাংকিংটাকে কনভিনিয়েন্ট করার জন্য, আরো ইজি করার জন্য। সো হোয়াট আই মিন বাই দ্যাট, সেটা হচ্ছে এখন আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ কল মাই প্রাইম। সো আপনি ওই অ্যাপ, সেটা আপনি বাংলাতেও অ্যাভেলেবল, ইংরেজিতে অ্যাভেলেবল, সেটা আবার ইসলামিকও ভার্সনে আছে। আপনি ওখানে বসে আপনি আপনার সমস্ত ব্যাংকিং যে নিড
অ্যাকাউন্ট ট্রান্সফার করা, বিল পেমেন্ট করা, বিকাশের থ্রুতে কোনো পেমেন্ট করা, ইউটিলিটি দেওয়া, সব কাজগুলো আপনি সেখানে করতে পারছেন। সো আমরা চাচ্ছি যে আমাদের কাস্টমাররা ঘরে বসেই 24 ঘন্টায় যেন প্রাইম ব্যাংকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। সো এই অ্যাপটা আমাদেরকে কিন্তু যথেষ্ট, মোবাইল অ্যাপটা আমাদেরকে হিউজ একটা অ্যাডভান্টেজ দিয়েছে আমাদের কাস্টমার এক্সপেকটেশন। এটার সাথে সাথে যেটা হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করা। কথার কথা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের আপনি কোনো নতুন প্রপোজিশন নিয়ে আসতে পারছি কিনা। আমরা যেমন একটা ইন্টারেস্টিং সলিউশন আমরা দিয়েছি, এটা হচ্ছে ন্যানো লোনের ক্ষেত্রে, ডিজিটাল লোনের ক্ষেত্রে গার্মেন্টসে যারা কাজ করছেন, আমাদের গার্মেন্টসের ওয়ার্কারদেরকে সহযোগ করার জন্য ওনারা কিন্তু তাদের, আমরা এটাকে পেইড লোন বলি, ধরেন 15 দিন কাজ করলো, তার এগেনস্টে সে কিন্তু ইজিলি আমাদের ব্যাংকে থেকে সে লোন নিতে পারছে, এবং এই লোনটার জন্য তাকে ব্যাংকে আসতে হচ্ছে না, সে সিম্পলি তার মোবাইল ফোনের থ্রুতেই সে কিন্তু লোনটা অ্যাপ্লাই করে উইদিন 3 মিনিটের মধ্যে লোনটা পেয়ে যেতে পারছে। সো আমরা চেষ্টা করি আস্তে আস্তে এই ধরনের কনভিনিয়েন্সগুলো ক্রিয়েট করার জন্য। এবং আমি পার্সোনালি মনে করি যে আমাদের যে নতুন প্রজন্ম, তাদের কাছে ব্যাংকিংটাকে আরো সহজ করতে হবে, এবং এই সহজ করার একটা মাত্র উপায় হচ্ছে আমাদেরকে ডিজিটাল ট্রান্সফরমেশনে যেতে হবে, এবং আমাদেরকে ডিজিটাল ব্যাংকিংটাকে আরো ইজি করে তুলতে হবে। আপনি একটা জিনিস বলছিলেন যে বেস্ট ইয়ার ছিল আপনাদের ফাইন্যান্সিয়াল পারফরম্যান্সে, এইটাতে কি গভর্নেন্স কতটুকু কাজ করেছে? আই থিঙ্ক এটা গভর্নেন্সটা হচ্ছে দ্য মেইন পিলার। ওকে, আপনি যদি দেখেন গত 4-5 বছরে, আপনি যদি বাংলাদেশ ব্যাংকেও খোঁজ নেন, পেপারে দেখেন, প্রাইম ব্যাংকে কিন্তু কমপ্লায়েন্স নিয়ে কোনো ইস্যু হয়নি। ইনফ্যাক্ট আপনি 2-3 বছর আগে আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট, আপনি জানেন আমাদের এখানে 2 জন ব্যক্তির উপর সামরিক বাহিনীর স্যাংশন দিয়েছিল। সামরিক বাহিনী বলতে একজন সামরিক বাহিনীতে ছিলেন, একজন আমাদের পুলিশের আইজি ছিলেন। তো এই স্যাংশন দেওয়ার কারণে আমাদের দুজনের অ্যাকাউন্টে কিন্তু বন্ধ করে দিতে হয়, এবং এটা নিয়ে প্রচুর মিডিয়াতে কথাবার্তা হয়, আমার এগেনস্টে একটা তথ্য ওখান থেকে একটা মামলাও করা হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা কিন্তু কমপ্লায়েন্স পার্সপেক্টিভে, যেহেতু এটা আমাদের কমপ্লাই করতে হবে, এত প্রেশারের মধ্যেও কিন্তু আমরা 1 ইঞ্চিও কিন্তু আমরা নড়িনি, এবং আলটিমেটলি রেজাল্টটা আমাদের ফেভারে এসছে। সো কমপ্লায়েন্সটা আমি মনে করি এটা আমাদের ডিএনএর মধ্যে আছে, এবং আমি পার্সোনালি মনে করি, এবং প্রাইম ব্যাংকে আমার যে 3000 কলিগ আছেন, আমার অনারেবল বোর্ড অফ ডিরেক্টরসও মনে করেন কমপ্লায়েন্সের মাধ্যমে আরো সুন্দর ব্যবসা করা সম্ভব। লাস্ট কোশ্চেন, যে এই 2024 সালে আমরা যে এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছি ব্যাংকিং সেক্টরে, হাই এনপিএল, লিকুইডিটি ক্রাইসিস, ডিপোজিট উইথড্রল প্রেশার, হিউজ করাপশন রিভিল হয়েছে এবছর, যেটা আমরা আগে হিডেন রেখেছিলাম, এই এক্সপেরিয়েন্স থেকে আসলে অ্যাজ এ ব্যাংকার আপনার লেসন কি ফর দ্য ফিউচার? প্রথম লেসনটা হচ্ছে উই নিড টু বি ট্রান্সপারেন্ট। আচ্ছা, সেটা হচ্ছে আসলে এই এনপিএল লুকিয়ে দেখার কোনো উপায় নেই, এটা ম্যাটার অফ টাইম। তবে একটা জিনিস বলতে হয়, দেখেন গত 15-20 বছর বাংলাদেশে যে এই যে 5-7% করে গ্রোথ, উই অ্যাকচুয়ালি হ্যাড আ বুল রান। ওকে, এটা একটা না একটা সময় এসে কিন্তু একটা কারেকশনের প্রয়োজনীয়তা ছিল, এবং সেটা আপনার গত 2 বছর হয়েছে। এখন এখান থেকে শিক্ষণীয়টা কি? শিক্ষণীয়টা হচ্ছে আমাদের সবাইকে আসলে সাস্টেনেবল ব্যাংকিংটা করতে হবে। এই সাস্টেনেবল ব্যাংকিং ইজ নট অ্যাবাউট জাস্ট আপনার পোর্টফোলিও, বাট আপনি পুরো ব্যাংকটাকে কিভাবে রান করছেন, কিভাবে ব্যবসা অ্যাকোয়ার করছেন, কিভাবে ম্যানেজ করছেন, এটা যাতে সাস্টেনেবল হয়। এখন সাস্টেনেবলটা আবার মানেটা হচ্ছে এটা যেন আবার 2 বছর পর আপনাকে হোঁচট খেয়ে পড়তে না হয়। সাস্টেনেবিলিটি অলসো মিনস আপনাকে ক্যাপিটাল থাকতে হবে, আপনাকে রিজার্ভ বিল্ড করতে হবে প্রভিশন থ্রুতে, এবং প্রফিট রিটেইন করে, যাতে করে এই ধরনের শক আপনি অ্যাবজর্ব করতে পারেন। এইটা হচ্ছে আমি মনে করি ভেরি ভেরি ক্রিটিক্যাল। এবং ব্যবসা হবে, ইকোনমি উইল রিকভার। বাংলাদেশ আপনার এখন ধরেন ক্লোজ টু $450-500 বিলিয়ন ইকোনমি, একদিন কিন্তু 1 ট্রিলিয়ন আমরা পৌঁছাই দেবো। তো আমাদের ব্যাংকগুলোকে আরো বড় হতে হবে,
বড় হতে গেলে কমপ্লায়েন্স থাকতে হবে, ব্যাংকের ব্যবসা মডেল সাস্টেইনেবল হতে হবে, এবং এখানে কিন্তু ক্যাপিটাল আসতে হবে। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে প্রাইম ব্যাংক 2024 সাল তাদের জন্য একটি বেস্ট পারফর্মিং ইয়ার ইন টার্মস অফ ডিপোজিট, তারপর প্রফিট, ডিভিডেন্ড সব কিছুর দিক থেকে, যখন ইন্ডাস্ট্রি আমরা দেখেছি ভয়াবহ ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছে। তো তারা কিভাবে এরকম ক্রাইসিস পিরিয়ডেও একটি ব্যাংক কিভাবে শক্ত অবস্থানে থাকতে পারে, সেই গল্পটাই আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।